উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের ধারা বা নিয়ম, যে কিভাবে উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। তো এখানে আমরা একটা এখানে লেখা আছে যে নিয়মগুলো, যে 1s 2s 2p 3s 3p। দেখো তো এখানে নিয়ম মানে নাই কি, এখানে দেখো 4s অর্থাৎ চতুর্থ শক্তি স্তর। দেখো তো চতুর্থ শক্তি স্তর ইলেকট্রন কি করছে, আগে প্রবেশ করছে, তারপরে কি করছে 3d অরবিটালে। 3d অরবিটাল বলতে আমরা কি বুঝি, যে প্রধান শক্তি স্তর 3 আর উপশক্তি স্তর কি d। আর এখানে 4s বলতে কি বোঝায়, যে প্রধান শক্তি স্তর 4 উপশক্তি স্তর s। তো আমরা প্রথমে আমরা প্রধান শক্তি স্তরগুলো যদি বিশ্লেষণ করি, তাহলে তৃতীয় শক্তি স্তর কি আগে বিশ্লেষণ করব না 4s বা চতুর্থ শক্তি স্তর আগে বিশ্লেষণ করব? আমরা কিন্তু তৃতীয় শক্তি স্তর আগে বিশ্লেষণ করব, এটা আমরা স্বাভাবিকভাবে জানি। কিন্তু এখানে কি করছে, যে আগে চতুর্থ শক্তি স্তরে অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করছে, ইলেকট্রন আগে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করছে। এর কারণ কি আমরা আজকে দেখবো, কি এর কারণটা কি, যে কি জন্য এখানে ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে আগে প্রবেশ করে। এখন এখানে একটা নিয়ম আছে, যে n প্লাস l এর মানের জন্য কি করে ইলেকট্রন আগে প্রবেশ করে। এখন এর মানের জন্য আগে এবং পরে ইলেকট্রন প্রবেশ করে। তো আগে পরে কিভাবে ইলেকট্রন প্রবেশ করে, এর মান কিভাবে আমরা দেখতে পাই, যে এখানে যদি আমরা প্রত্যক্ষ করি যে 4s কি আছে, 4s আর কি আছে 3d আছে। তো 3d তে ইলেকট্রন আগে প্রবেশ করবে না 4s এ আগে প্রবেশ করবে, এটা আমরা এই n প্লাস l এর মান থেকে বলতে পারবো। এখানে যদিও আমরা যে প্রশ্ন আসে যে 4s এ কেন ইলেকট্রন আগে প্রবেশ করলো, আবার প্রশ্ন আসে যে 3d তে ইলেকট্রন কেন পরে প্রবেশ করলো। তো আমরা যদি n প্লাস l এর এই সূত্রটার মান নির্ণয় করতে জানি, তাহলে আমরা বলতে পারবো যে 4s এ কেন ইলেকট্রন আগে প্রবেশ করলো। এখন আমরা জানি যে ইলেকট্রন সবসময় মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, মানে আগে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন দেবে, তারপরে কি করবে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ করবে বা ইলেকট্রন প্রবেশ করবে। তো এই n প্লাস l এর মান যা কম, তার শক্তি স্তরের মানও কম। তো এখানে আমরা যদি 4s এর শক্তি স্তরের মান এবং 3d এর শক্তি স্তরের মান প্রত্যক্ষ করি, তাহলে n প্লাস l এর সূত্রের মান বের করি। তো n প্লাস l এর সূত্র যদি আমরা মান বের করি, n হলো প্রধান শক্তি স্তর। n এর মান, n এর কোয়ান্টাম সংখ্যার মান আমরা কত লিখতে পারি, যে 1 2 3 4 5 এই সংখ্যাগুলো আমরা লিখতে পারি না। তাহলে প্রথম শক্তি স্তরের জন্য কত 1, দ্বিতীয় শক্তি স্তরের জন্য কত 2, তৃতীয় শক্তি স্তরের জন্য কত 3। এভাবে আমরা পূর্ণ সংখ্যায় n এর মান শক্তি স্তরের সাথে সাথে লিখতে পারি। এখন l কি, দেখো l এর কোয়ান্টাম সংখ্যার মান কত, l এর কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে যে উপশক্তি স্তরের জন্য, এটা হলো কি উপশক্তি স্তরের জন্য। তাই l এর মান উপশক্তি স্তরের জন্য কি আসে, দেখো 0 1 2 3 এইভাবে উপশক্তি স্তরের আমরা মানগুলো ধরতে পারি। তো এখন 0 থেকে শুরু হয়েছে, তার মানে কি s উপস্তরের জন্য l এর মান কত 0। তাই s এর পরে কি জানি আমরা, s এর পরে কি s এর পরে কি আছে, s এর পরে ইলেকট্রন, আমরা উপশক্তি স্তর s এর পরে কি জানি, s এর পরে p জানি। তাহলে p এর জন্য কত 1, তারপরে d এর জন্য কত 2, s p d তারপর কি f। তো এভাবে ইলেকট্রনগুলো কি উপশক্তি স্তরগুলো আমরা যদি কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করি, তাহলে উপশক্তি স্তরের জন্য আসে 0, s উপস্তরের জন্য 0, p উপস্তরের জন্য 1, d উপস্তরের জন্য 2 এরকম আসে। তো আমরা যদি এখানে n প্লাস l এর মান নির্ণয় করতে যাই 4s উপশক্তি স্তরের জন্য, মানে 4s এর জন্য যদি আমরা n প্লাস l এর মান নির্ণয় করি, তাহলে কি পাই, দেখো প্রধান শক্তি স্তর, আমরা প্রধান শক্তি স্তর n এর মান কিন্তু এখানে চতুর্থ শক্তি স্তর আমরা বুঝতে পারলাম যে এখানে পিছনে যে সংখ্যাটা থাকে ওটা কি প্রধান শক্তি স্তরের মান, অর্থাৎ n এর মান কত, তাহলে এখানে 4। এখন l এর মান কত আসে, এখানে কি উপস্তর আছে, s উপস্তর আছে, কি আছে s উপস্তর আছে। তো s উপস্তরের জন্য l এর মান কত, s উপস্তরের জন্য l এর মান কত 0। তার মানে এখানে কত আসে, n প্লাস l এর মান আসে কত 4, কত আসে 4 আসে, কারণ 0 এর সাথে 4 যোগ করলে কত আসবে 4 আসবে। তাহলে এখানে আসছে কত n প্লাস l এর মান 4। আমরা এখন দেখি 3d অরবিটালের জন্য n প্লাস l এর মান কত আসে।
তো এখানে যদি আমরা n প্লাস l লিখি তাহলে এখানে 3d অরবিটালের জন্য প্রধান শক্তি স্তর অর্থাৎ n এর মান, প্রধান শক্তি স্তরের সংখ্যা যত থাকবে বা যত প্রধান শক্তি স্তর থাকবে n এর মান ততই হবে। তাহলে এখানে তৃতীয় শক্তি স্তর আছে, তাহলে n এর মান কত? 3। এখন l এর মান d উপস্তরের জন্য আমরা d উপস্তরের জন্য l এর মানটা কত জানি? d উপস্তরের জন্য দেখো d উপস্তরের জন্য l এর মান কত? 2। তো এখানে যদি 2 বসাও তাহলে কত আসে? 5। দেখো তো 5 বড় না 4 বড়? 5 বড়। তার মানে 3d অরবিটালের জন্য n প্লাস l এর মান কি বেশি। তাহলে এই n প্লাস l এর মান যার বেশি তার শক্তি স্তরের মান তত বেশি। তো শক্তি স্তরের মান যত বেশি তার ইলেকট্রন প্রবেশ করবে কি তত পরে। তো এখন আমরা স্বাভাবিক নিয়ম অনুসারে জানি যে প্রথম শক্তি স্তর প্রধান শক্তি স্তরের আগে সে আগে ইলেকট্রন ধারণ করবে। সেজন্য আমরা স্বাভাবিকভাবে বুঝি যে 3d অরবিটালে ইলেকট্রন কেন প্রবেশ করলো না? 3d অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করার কথা ছিল, কিন্তু আসলে n প্লাস l এর মান যার কম তার ইলেকট্রন আগে প্রবেশ করে, যার কারণে চতুর্থ শক্তি স্তরের s উপস্তরে n প্লাস l এর মান কম হওয়ার কারণে এই স্তরে কি করবে? ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই স্তরে কি ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন আমরা বুঝলাম যে ইলেকট্রন কখন প্রবেশ করে, কখন পরে প্রবেশ করে, কোন শক্তি স্তরে কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কোন উপশক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখন আমরা দেখব যে এখানে যে মোলগুলো আছে এই মোলগুলার কি করবো আমরা? এই মোলগুলার ইলেকট্রন বিন্যাস করে দেখবো যে কিভাবে ইলেকট্রন প্রবেশ করে। তো এখন এখানে ইলেকট্রন সংখ্যা আছে কত? অক্সিজেনের জন্য 8। তো এই অক্সিজেনের জন্য যদি ইলেকট্রন যদি 8টা থাকে তাহলে আমরা ইলেকট্রন প্রবেশ করলে প্রথম উপশক্তি স্তরে যদি আমরা ইলেকট্রন দেই তাহলে কয়টা দেব? আমরা জানি যে s উপস্তরের জন্য 2টা ইলেকট্রন ধারণ করতে পারে। কয়টা? 2টা। তাই দিলাম 2টা ইলেকট্রন। এরপরে আমরা কোন স্তরে প্রবেশ করব? দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করব। তাই দ্বিতীয় শক্তি স্তরে এখন প্রথম শক্তি স্তরে আমরা জানি ইলেকট্রন ধারণ করতে পারে, আমরা যে গত ক্লাসে যেটা বললাম যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, 8, 8 এভাবে অথবা 18। এখন যদি থাকে তাহলে 18, যদি না থাকে তাহলে 8 পূর্ণ করবে। তো এখানে আমরা প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন জানি, তাই s উপস্তর পর্যন্তই সীমাবদ্ধ। s উপস্তর পর্যন্তই কি সীমাবদ্ধ। এরপরে আমরা দ্বিতীয় শক্তি স্তরে যদি প্রবেশ করি তাহলে আমরা দ্বিতীয় শক্তি স্তরে p অরবিটাল পাই। আর তাই দ্বিতীয় শক্তি স্তরে p অরবিটালের জন্য কয়টা ইলেকট্রন ধারণ করবে? 6টা। এরপরে আমরা দ্বিতীয় শক্তি স্তরে s অরবিটাল আগে প্রবেশ করবে। কি করবে? s অরবিটাল আগে প্রবেশ করবে। তাই s অরবিটালে দ্বিতীয় শক্তি স্তরে s অরবিটালে কয়টা ইলেকট্রন লাগে? 2টা। তারপরে দ্বিতীয় শক্তি স্তরে p অরবিটালে প্রবেশ করবে। তো p অরবিটালে কয়টা ইলেকট্রন? 6টা। তাহলে এখানে কি তোমার 6টা আছে? তোমার মোট এখানে ইলেকট্রন কয়টা? 8টা। তো প্রথম শক্তি স্তরে দেওয়ার পরে তোমার ইলেকট্রন মোট আছে কয়টা? 4টা। মোট আছে কয়টা? 4টা। তাহলে p অরবিটালে তোমার মোট ইলেকট্রন 4টা আছে, এজন্য p অরবিটালে 4টাই থাকবে। অর্থাৎ p অরবিটালে মোট 1 থেকে 6 পর্যন্ত ইলেকট্রন ধারণ করতে পারে। দেখুন 4টা আছে, 4টা তুমি দ্বিতীয় শক্তি স্তরে p অরবিটালের জন্য দিয়ে দাও। এরপরে আর কোনো ইলেকট্রন নাই। তো এভাবেই তোমার অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল। এখন তোমরা যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তাহলে এখানে কি করবা? যে প্রথম শক্তি স্তরের জন্য 2টা দেবা, তারপরে দ্বিতীয় শক্তি স্তরে s অরবিটালে 2টা দেবা, এরপর দ্বিতীয় শক্তি স্তরে এখানে মোট আছে কয়টা? দেখো তো 13টা। তাহলে 2টা এখানে থাকবে কয়টা? 11টা। 11টার দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা। তাহলে এখানে 8টার তুমি 2টা দিলে, তারপরে থাকে কয়টা? দ্বিতীয় শক্তি স্তরে p অরবিটালে প্রবেশ করবে ইলেকট্রন। তাহলে এখানে নিয়ম অনুসারে 6টা, 8টা গেল, 8টার 2টা 10টা। এখন আছে কয়টা? 3টা। এখন কয়টা আছে? 3টা। এখানে দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ করলো, প্রথম শক্তি স্তর পূর্ণ করলো, এরপরে আমার তৃতীয় শক্তি স্তরে এখন প্রবেশ করবে। তো তৃতীয় শক্তি স্তরে s অরবিটালে প্রবেশ করবে। কি করবে? s অরবিটাল। তো 3s2। আমরা জানি যে s অরবিটাল ইলেকট্রন কয়টা ধারণ করে? 2টা। তাহলে এখন ইলেকট্রন আছে কয়টা তোমার অ্যালুমিনিয়ামের জন্য? 3টা আছে। তাই 3টার এখানে 2টা দিলে থাকে কয়টা? একটা। তো একটা থাকলে তৃতীয় শক্তি স্তরে 4 অরবিটাল। দেখো তো এখানে তৃতীয় শক্তি স্তরের জন্য এখানে তৃতীয় শক্তি s অরবিটাল, তারপর কি তৃতীয়র জন্য p অরবিটালে, অর্থাৎ 3p অরবিটালে একটা ইলেকট্রন থাকে। তো s পূর্ণ করে তারপর কি করবে? মানে ক্রম অনুসারে এখানে s পূর্ণ করবে, তারপর কি p তে প্রবেশ করবে। তো p তে কয়টা ইলেকট্রন থাকে? এখানে 3টা, একটা থাকে। এরপরে আমরা যদি পটাশিয়ামের জন্য আমরা হিসাব করি, তো পটাশিয়ামের প্রথম শক্তি স্তর আমরা দিলাম 2টা,
এরপরে প্রথম শক্তি স্তর শেষ, প্রথম শক্তি স্তরে দুইটার বেশি ইলেকট্রন ধারণ করতে পারে না, অর্থাৎ প্রথম শক্তি স্তরের জন্য এস উপস্তর পর্যন্তই সীমাবদ্ধ। এরপর আমরা দ্বিতীয় শক্তি স্তরে যদি প্রবেশ করি তাহলে আমরা পাই কি যে দ্বিতীয় শক্তি স্তরের এস অরবিটালে দুইটা, এরপরে পি অরবিটালে কয়টা? 6টা। এখন দ্বিতীয় শক্তি স্তর শেষ, আমরা তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করি। তো তৃতীয় শক্তি স্তরের জন্য এস অরবিটালে কয়টা? 2টা। তারপরে তৃতীয় শক্তি স্তরে আমরা জানি যে পি অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করে, তাহলে এখানে মোট আছে কয়টা? 19টা। 19টার এখানে গেছে কয়টা? 10টা। 10টা। 8টার 2টা 10টা, আর এখানে থাকে কয়টা? 9টা। কয়টা থাকে? 19টার 9টা থাকে। তো 9টার এখানে গেছে কয়টা? 2টা। তো 2টা গেলে দেখো তো পি অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে কিনা। এখানে পি অরবিটালে 3p অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে। তো 3p অরবিটালে কয়টা দেবে? 6টা। 6টা। তো দিলাম 6টা। এখন এরপরে কি 3d অরবিটাল ইলেকট্রন, মানে 3p এর পরে কি আসার কথা? 3d আসার কথা, কিন্তু 3d অরবিটালে না প্রবেশ করে 4s অরবিটাল ইলেকট্রন আগে দিতে হবে। কারণ কি যে এই শক্তি স্তরের মানের চাইতে এই শক্তি স্তরের মান কম, মানে n প্লাস l এর মান কি এখানে কম, যার কারণে 4s অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো 4s অরবিটালে এখানে ইলেকট্রন আছে কয়টা? এখানে মোট আছে কয়টা? একটা আছে। তো একটা যদি থাকে আমরা s অরবিটালে একটা দিয়ে দেবো। এখন কিন্তু 3d অরবিটাল ইলেকট্রন প্রবেশ না করে 4s অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে দিচ্ছে। তো এভাবে কিন্তু ইলেকট্রন প্রবেশ করে, আমরা ব্যতিক্রম এইটাই দেখি। এরপরে দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তো 1s2 এবং দ্বিতীয় শক্তি স্তরের জন্য ইলেকট্রন 2টা, তারপরে 6টা 8টা, 8টা 2টা 10টা। এখন আমার 20টা থাকে কয়টা? 10টা। তো 3s এ কয়টা দিবে? 2টা। এরপরে আবার 3p তে কয়টা দিবে? 6টা। এখন 3p অরবিটাল থেকে আসছে, এরপরে 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ না করে কিন্তু কি করে? 4s অরবিটাল আগে প্রবেশ করে। তো 4s এ আমরা কয়টা দেব? এখন আছে কয়টা? দেখো তো 10টা, এখানে 8টা হয়েছে, তারপর থাকে কয়টা? 2টা। তো আমরা এখানে তো 2টা দিতেই পারি, s এ 2টা দিতে পারি। তো d তে কি ইলেকট্রন আসে? d তে ইলেকট্রন আসে না। এরপর যদি আমরা স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে হিসাব করি তাহলে প্রথমে দেবো কয়টা? 2টা। প্রথম শক্তি স্তর পূর্ণ। এরপরে দ্বিতীয় শক্তি স্তরের জন্য s অরবিটাল দিলাম 2টা, p অরবিটালে দিলাম 6টা, 8টা, দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ। এখন তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন যদি হিসাব করো, তৃতীয় শক্তি স্তরের জন্য s অরবিটাল দিলা 2টা, এবারে তৃতীয় শক্তি স্তরের জন্য p শক্তি স্তরে দেবো কয়টা? 6টা। এখন 6টা আছে, 6টা নিয়ম অনুসারে আগে প্রবেশ করবে, আগে প্রবেশ করলো। এখন 3d অরবিটাল কিন্তু এখানে হয় না, অর্থাৎ 3d অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ না করে 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে এখানে দেখো 8টা, এখানে আছে কয়টা? 8টা থাকলে কয়টা থাকে? 3টা থাকে। তো 3টার s এ যদি তুমি 2টা দাও, তো s এ তো 2টার উপরে ইলেকট্রন ধারণ করতে পারে না। তো এখন এরপরে কোন শক্তি স্তর আসবে? 3d অরবিটাল এখানে পূর্ণ হওয়ার কথা, সেই 3d অরবিটাল কিন্তু তুমি গ্যাপ রাখছো, তাহলে 4s এ দিয়া যেটা থাকবে সেটা কি পিছনে ব্যাক করবে। তো পিছনে যদি ব্যাক করে আমরা যদি ওই শক্তি স্তরটা পরে লিখি, s এ দিয়া যদি লিখি তাহলে কি 3d 1, অর্থাৎ 4s এ 2টা দিয়া তারপরে 3d অরবিটালে কি করছে? একটা ইলেকট্রন প্রবেশ করছে। এখন এটা কি জন্য হয়? এটা হয় n প্লাস l এর মান অনুযায়ী, অর্থাৎ n প্লাস l এর মান যার কম তার ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে যার মান বেশি তারপরে প্রবেশ করবে। তো এই জন্য এরকমের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু শক্তি স্তরের মান যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে প্রধান শক্তি স্তর বেশি হওয়ার পরেও তার ইলেকট্রন আগে প্রবেশ করে, তার ইলেকট্রন কি আগে প্রবেশ করে। এটা কি জন্য? n প্লাস l এর মানের জন্য।